শীতে কাঁপছে রাজধানী সহ সারা দেশ। পঞ্চগড়ে তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে আরো ৩-৪ দিন থাকতে পারে শৈত্যপ্রবাহ। ঠান্ডার জন্য হাত পা তোলা লাগছে, কর্ম না করলে পেটে ভাত যায় না। আমার তাপমাত্রা সামনে থেকে আরো কমবে। তারিখ পর্যন্ত কুয়াশার যে ঘন ঘটা, তো কুয়াশাটা এরকম কম বেশি থাকবে করে, তবে ৭ তারিখের কুয়াশার ইয়েটা কেটে যাবে। গণতন্ত্রে ফিরতে রাজনৈতিক সহনশীলতার চর্চা জরুরি বলছে বিএনপি। সংস্কার শেষে দ্রুত নির্বাচনের আহ্বান জামায়াতের। সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্রকে চর্চা করে আমরা যদি সবাই এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা গণতন্ত্রকে লাভ করতে পারবো। জরুরি, অতি জরুরি সংস্কারগুলো সাধন করে বর্তমান সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে তারা যার যার জায়গায় চলে যায়। হাসিনার বিরুদ্ধে মামলা করায় বাদীকে অপহরণের চেষ্টা, হেনস্থার মামলা নিতে অস্বীকৃতি হালিশহর থানা পুলিশের। এবং সাপ্তাহিক ছুটির দিনে বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীর ভিড়, বিক্রি বেড়েছে কয়েক গুণ, সন্তুষ্ট বিক্রেতারা। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নান্সি। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। এবারে বিস্তারিত। সারা দেশে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। হিমেল বাতাসে অনুভূত হয় তীব্র শীত। দুপুরে সূর্যের দেখা মিলেও হিমেল হাওয়ায় সূর্য উত্তাপ ছড়াতে পারছে না। এতে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল এবং দরিদ্র খেটে খাওয়া শ্রমজীবীরা। হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর চাপ। সহকর্মীদের পাঠানো তথ্য চিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। কুড়িগ্রামের ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতের দাপটে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। শুক্রবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। আর সন্ধ্যার পরে হিমেল বাতাসে তাপমাত্রা আরও নিম্নগামী হওয়ায় তীব্র শীত অনুভূত হয়। তীব্র ঠান্ডায় সবচেয়ে বিপাকে পড়েছেন দরিদ্র খেটে খাওয়া শ্রমজীবীরা। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। শৈত্যপ্রবাহের কবলে পড়েছে নদী তীরবর্তী চর ও দ্বীপচরের কয়েক লাখ মানুষ। এখন ঠান্ডাতে ঘাতি বেড়া জানা বুঝছেন, আমার সেই একেবারে সমস্যা হয়ে গেছে ঠান্ডাতে। আমার কে দেয় আমার কম্বল? আমার কেউ দেয় না কম্বল। কামাই না করলে খামো কি? এটাই তো আমাদের কর্ম না। এই কুয়াশা যে শীত, এই শীতে আসতে তো কষ্ট সবারই হয়। হাত পা বরফ হয়ে যায়, গাড়ি চালাতে পারি না। এই যে ঠান্ডা, আমার খুব কষ্ট। চুয়াডাঙ্গায় জেকে বসেছে শীত। সকাল ৯টায় তাপমাত্রা 10.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সূর্যের দেখা মিললেও হিমেল হাওয়ায় সূর্য উত্তাপ ছড়াতে পারছে না। শীত বস্ত্রের জন্য দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। প্রচন্ড শীত পড়তেছে চুয়াডাঙ্গায়, তাই আমরা ভ্যান চালাচ্ছি, শীত লাগছে। সকালবেলা বেরোলে কষ্ট হচ্ছে, মাছের ব্যবসা করি, পানি টানি না চলবে, খুব কষ্ট হচ্ছে। পঞ্চগড়ে শুরু হয়েছে হাড় কাঁপানো শীত। দেশে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 8.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। শীতজনিত রোগে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। দুর্ভোগে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তাপমাত্রার পারদ আরও নিচে নেমে পুরো মাস জুড়ে কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। আগামী ৬-৭ তারিখ পর্যন্ত শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিনের বেলা শীতের অনুভূতি বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ পরিস্থিতি যেটা আছে, এটা আমরা আশঙ্কা করছি আগামী ৭ তারিখ পর্যন্ত কম বেশি চলবে। হ্যাঁ, তাপমাত্রা সামনে থেকে আরও কমবে। তারিখ পর্যন্ত কুয়াশার যে ঘন ঘটা, তো কুয়াশাটা এরকম কম বেশি থাকবে করে, তবে ৭ তারিখের কুয়াশার ইয়েটা কেটে যাবে। দিনের তাপমাত্রা উঠানামার জন্য কিন্তু আমরা এই সময় তীব্র শীত অনুভব করছি, এবং এ সময় কিন্তু দিনের তাপমাত্রা প্রায় ১ থেকে ১০ ডিগ্রি কমে গেছে। যে তীব্র কুয়াশা বা ঘন কুয়াশা যেটা আছে, কুয়াশার ভাবটা কেটে যাবে। কুয়াশার ভাবটা কেটে গেলে দিনের তাপমাত্রাটা বাড়বে। শীতে
জবুথবু সারা দেশ, বিপর্যস্ত জনজীবন, এ নিয়ে কুড়িগ্রাম ও বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ জুয়েল রানা এবং শাকিল আহমেদ। প্রথমে যাচ্ছি জুয়েলের কাছে। জুয়েল, কুড়িগ্রামে শীতার্থ মানুষদের জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আপনি যেমনটি বলছিলেন, আমি যদি কুড়িগ্রামের সার্বিক পরিস্থিতি বলতে যাই, যে কুড়িগ্রামে কিন্তু গত 1-1.5 মাস ধরে কিন্তু 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছিল এখানকার তাপমাত্রা। সেটি কিন্তু গতকাল হঠাৎ কমে 9-এর ঘরে চলে এসেছে। অর্থাৎ আজ সকালে আবহাওয়া অফিস জানিয়েছে যে কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস, যার কারণে কিন্তু ঠান্ডার যে তীব্রতা সেটা কিন্তু অনেক বেশি ছিল। রাত থেকে কিন্তু দুপুর পর্যন্ত যে ঘন কুয়াশা কিন্তু ঢেকেছিল আসলে কুড়িগ্রামের বিভিন্ন এলাকা। এরপরে কিন্তু দুপুরের পর হঠাৎ সূর্যের যে দেখা মেলার কারণে কিন্তু কিছুটা ঠান্ডা কম অনুভূত হচ্ছে। তারপরেও কিন্তু সন্ধ্যার পর যে ঠান্ডার যে তীব্রতা সেটি কিন্তু অনেকটা বেড়ে গেছে এবং এই মুহূর্তে কিন্তু হিমেল যে বাতাস সেটি কিন্তু বইছে, যার কারণে ঠান্ডা প্রকোপ আকার ধারণ করছে। এছাড়াও আমি যদি একটু দেখাতে চাই, আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রামের ধরলা ব্রিজের পূর্ব পার এলাকায়। এখানে একটি ছোট বাজার রয়েছে। এখানে কিন্তু অনেক মানুষজন আসলে এই যে খড়কুটো জ্বালিয়ে তারা কিন্তু এই শীত নিবারণের চেষ্টা করছে। এছাড়াও কিন্তু আমি এখানকার মানুষজনের সঙ্গে কথা বলছি, তারা বলছেন যে দিনে কিন্তু তারা সূর্যের যখন দেখা পেয়েছিল তখন তাদের মাঝে কিন্তু একটা স্বস্তি এসেছিল। তবে বেলা গড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবারও তাপমাত্রা নিম্নগামী হয়, যার কারণে ঠান্ডার যে তীব্রতা সেটি কিন্তু আবারও ব্যাপক পরিমাণে অনুভূত হচ্ছে এই মুহূর্তে। এছাড়াও আবহাওয়া অফিস বলছে যে আগামী আরো 2 থেকে 3 দিন কিন্তু এই জেলার তাপমাত্রা এরকম থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামী আরো 2-3 দিন কিন্তু শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অফিস। আমরা এই মুহূর্তে চলে যাব বরিশালে, সেখানে আমাদের সহকর্মী রয়েছে শাকিল, আপনি জানাবেন যে বরিশালের শীত এবং ঠান্ডার কি অবস্থা? ঢাকা ছিল এবং এর আশপাশের যেগুলো সেগুলো তারাই কিন্তু যারা এবং নিম্ন আয়ের যে মানুষ তারা, এবং এই মুহূর্তে আমি আছি বরিশালের সর্বত্রে আপনাদেরকে একটু দেখাতেই চাচ্ছি যে এই যে এখানে কিন্তু যে পুরাতন যে জামা কাপড়গুলো আছে শীতের, সেগুলো কিন্তু বেচা বিক্রিতে ধুম করেছে এবং নিম্ন আয়ের যে মানুষগুলো যারা আছে তারা কিন্তু এখান থেকে মাত্র 100 বা 200 টাকার মধ্যে কিন্তু তারা তাদের যে চাহিদা অনুযায়ী শীতের যে পোশাক সেটি কিন্তু তারা কিনছেন এখান থেকে। এবং অন্যান্য দিনগুলো কিন্তু আজকে এখানে অনেক নিম্ন আয়ের যে মানুষ যারা আছে তারা কিন্তু এখানে এসে ভিড় করেছে এবং যে যার পছন্দ অনুযায়ী কিন্তু এখান থেকে সেগুলো করে করছে। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে গত 24 ঘন্টায় বরিশালে 13.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ওই সময় বাতাসের গতিবেগ ছিল 7 কিলোমিটার। এই মৌসুমে কিন্তু শীতের যে সর্বনিম্ন যে তাপমাত্রা সেটি কিন্তু রেকর্ড করা হয়েছে 11.2 ডিগ্রি সেলসিয়াস এবং কুয়াশার কারণে কিন্তু যে যানবাহনগুলো আছে বা লঞ্চগুলো আছে সেগুলো কিন্তু চলাচলে কিছুটা সমস্যা হয়েছে বলে কিন্তু চালক এবং আবহাওয়া অফিস যেটা আমাদেরকে আরো জানিয়েছে যে আগামী 2 থেকে 3 দিন পরে কিন্তু বৃষ্টি হতে পারে এবং আগামী 7 দিন পরে কিন্তু বরিশালে আমরা কিন্তু যেটা আবহাওয়া অফিস বলেছে যে মৃদু শৈত্যপ্রবাহ বরিশালে আগামী 7 দিন পর হতে পারে এবং এই শীতের কারণে কিন্তু জনজীবন পুরোপুরি আসলে ব্যাহত হচ্ছে এবং এই জনজীবনের উপর কিন্তু একটা প্রভাব পড়েছে এবং সাধারণ মানুষ আছে। আমরা কিন্তু দেখেছি যে যে যার সাধ্য অনুযায়ী শীতের কাপড় কিনছে এবং এছাড়া হাসপাতালগুলোতেও কিন্তু যে রোগগুলো আছে ঠান্ডা সহ বিভিন্ন রোগে আক্রান্ত শিশুরা ভর্তি হচ্ছে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে শাকিল, আপনাকে ধন্যবাদ। সে সঙ্গে জুয়েল, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমাদের সঙ্গে কুড়িগ্রাম এবং বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা, সেখানকার শীতের তীব্রতা নিয়ে আমাদের বিস্তারিত জানাচ্ছিলেন।
শীত বাড়ার সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জের ফুটপাতের পিঠা দোকানগুলোতে বাড়ছে ভিড়। এটি আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বিলাল হোসেন। বিলাল, শীত এলে পিঠার চাহিদা বেড়ে যায়, দোকানগুলোতে কি কি ধরনের পিঠা বিক্রি হচ্ছে বিস্তারিত জানাবেন। ন্যান্সি, শীতের আর্দ্রতা বাড়ার সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জের অস্থায়ী পিঠার দোকানগুলিতে কিন্তু মানুষের ভিড় অনেকটাই বেড়েছে। নগরীর চাষারা থেকে নিতাইগঞ্জ পর্যন্ত কয়েকশো অস্থায়ী দোকান বসেছে এবং এসব দোকানে কিন্তু ঠিক সন্ধ্যার পরপরই যখন শীতের তীব্রতা কিছুটা বাড়ে, সাধারণ মানুষের কেনার ভিড়ও কিন্তু ঠিক তেমনই বাড়ে। আমরা এই মুহূর্তে আছি নগরীর দেওবক এলাকাতে। এখানে একটি ভাপা পিঠা দোকান রয়েছে। এই দোকানে বিশেষ একটি পিঠা বিক্রি করা হয়। আমরা দেখাতে চাই যে এখানে প্রতিদিন সন্ধ্যার পর থেকে কিন্তু কয়েক হাজার মানুষ এখানে পিঠা কিনতে আসেন। মূলত এই দোকানটিতে গরু দুধ সহ কিশমিশ বিভিন্ন উপাদান দিয়ে মূলত পিঠা তৈরি করা হয়। এই কারণে এই যে ভাপার দোকানটি সেখানে কিন্তু মানুষের ভিড় কিন্তু অনেকটাই বাড়ে। ঠিক একইভাবে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকাগুলোতে যে অন্যান্য যে পিঠাগুলো রয়েছে সেই দোকানগুলোতে কিন্তু ৩০-৩৫ ধরনের ভর্তা রয়েছে। তার মধ্যে চিতই, পাটিসাপলা এই ধরনের পিঠাগুলো কিন্তু এই ভাপা পিঠার মতোই আরো বেশি বিক্রি হচ্ছে। ন্যান্সি, আপনাকে জানিয়ে রাখতে চাই যে ঠিক যখনই আসলে এই যে শীতের আর্দ্রতা বেড়েছে তখন থেকে কিন্তু নারায়ণগঞ্জের দোকানগুলোতে এই পিঠা বিক্রি কিন্তু যে চাপ সেটি কিন্তু বেড়েছে। যারা বিক্রেতা তারা বলছেন যে এখনই আসলে তাদের যে সময়, ঠিক যে পিঠা বিক্রির সময় সেটি কিন্তু এখনই। একই সঙ্গে আমরা কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলেছি, অনেকেই বলছেন যে এই শীতের এই সময়টাতে আসলে তারা যে পিঠা খাওয়ার যে উপযোগী সময় সেটি আসলে এখন। ফলে নারায়ণগঞ্জের যে কয়েকশো অস্থায়ী দোকান বসেছে সেই দোকানগুলিতে কিন্তু প্রতিদিনই কিন্তু এমন ভিড় আমরা দেখেছি। তো এই হচ্ছে আসলে আমার কাছে পিঠার বাজার নিয়ে এবং নারায়ণগঞ্জের সাথে। বিলাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী বিলাল হোসেন। গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে বিরোধে না জড়ানোর আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। ১৫ বছরে দেশের সম্পদ লুট করে আওয়ামী লীগ বিদেশে পাচার করেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। সহকর্মী সালাউদ্দিন আহমেদের পাঠানো তথ্য ছবিতে আপন উপর রিপোর্ট। সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগ। কলেজ প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে ছাত্রছাত্রী ও স্থানীয়দের পদচারণায়। শুক্রবার ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজটির সাবেক শিক্ষক ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্র চর্চা এগিয়ে নিলে অর্জন হবে অধিকার। অভিযোগ করেন, বারংবার গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। ১৫ বছরে দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ। আমাদের দেশের সমস্ত সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। এখানে পর 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 গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমরা রাজনৈতিক দলগুলো পরস্পর পরস্পরের সঙ্গে বিরোধী লিপ্ত হয়েছি, কিন্তু সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্রকে চর্চা করে আমরা যে সবাই এগিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমরা গণতন্ত্রকে লাভ করতে পারবো। গণতান্ত্রিক যুদ্ধ শেষ হলেও ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে উল্লেখ করে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। সংশ্লিষ্ট সকলের কাছে এই আবেদন জানাবো যে আমরা উঠে দাঁড়াই, আমরা আমাদের এই সংকীর্ণতার ঊর্ধ্বে দাঁড়িয়ে আমরা একটা স্পষ্ট সত্য সুন্দর একটা পথ নির্ধারণ করি। সে একটা স্বপ্ন যেটা আমরা দেখেছিলাম সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করি। গণ অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর দেশ গড়ার নতুন সম্ভাবনাকে কাজে লাগানোরও তাগিদ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। নাটোরে জেলা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান আওয়ামী লীগের কপালে নির্বাচন নেই উল্লেখ করে সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানান। পরে আগামীর বাংলাদেশের নারী পুরুষ নির্বিশেষে সবাই সম্মানের সঙ্গে কাজ করতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জামায়াতে আমির। নাটোর থেকে তারিকুল হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ।
শুক্রবার নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে হয় জেলা জামাতের কর্মী সম্মেলন। এতে অংশ নিয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস করে না বলেই তাদের কপালে নির্বাচন নেই। নির্বাচন তাদের জন্য যারা মানুষকে সম্মান করে, নির্বাচন তাদের জন্য যারা দেশবাসীকে ভালোবাসে, নির্বাচন তাদের জন্য যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত। এ বিশ্বাস আস্থা যাদের নয়, নির্বাচন তাদের কপালে নয়। এরা তিনটি নির্বাচন অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় কি তাণ্ডব চালিয়েছে আমরা কি ভুলে গিয়েছি? যারা নির্বাচনে বিশ্বাস করে না তাদের আবার কিসের নির্বাচন? এ সময় স্বাধীনতার পরে যারা ক্ষমতায় এসেছে তারাই আমানতের খেয়ানত করেছে বলেও মন্তব্য করেন জামাত আমির। দফায় দফায় ক্ষমতায় যারা এসেছেন জনগণের আমানতের খেয়ানত তারা করেছে। এই আমানতের মর্যাদা তারা রক্ষা করেননি। সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে গত 15.5 বছরের ফ্যাসিস্ট সরকার। বক্তৃতায় ভারতকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, বাংলাদেশ বিদেশি বন্ধু চাইলেও কোনো প্রভু চায় না। এদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানদের মধ্যে সাম্প্রদায়িক চেতনার ঐক্য রয়েছে বলে মনে করিয়ে দিয়ে দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সহ্য হবে না বলেও হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। আমরা চাই ঐক্যবদ্ধ জাতি। এদেশে যারাই বসবাস করবেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই এদেশের গর্বিত নাগরিক। সকলের মর্যাদা এবং অধিকার সমান। আমরা আর মাইনরিটি মেজরিটি শব্দই শুনতে চাই না। জেলা জামায়াতের আমির ডক্টর মীর নুরুল ইসলামের সভাপতিত্বে এই কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন প্রমুখ। দাসত্বমুক্ত নতুন বাংলাদেশ গড়ার মেসেজ। নিউজ ডেস্ক, দেশ টিভি। 5 আগস্টের পর চট্টগ্রামে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করায় শারীরিক নির্যাতন ও অপহরণ চেষ্টার শিকার হয়েছেন তরুণ উদ্যোক্তা। এই হেনস্থার ঘটনায় মামলা নিতে অস্বীকৃতি জানায় হালিশহর থানা পুলিশ। পরে চট্টগ্রামে আদালতে মামলা করেন ভুক্তভোগী নূর মোহাম্মদ শাহেদ। একেএম নাজিমের তথ্যচিত্রে বিস্তারিত আব্দুল্লাহ আল মারুফের রিপোর্টে। গেল 3 ডিসেম্বর রাত 11:30 সিসিটিভি ফুটেজে দেখা যায় পতিত স্বৈরাচার হাসিনার মামলার বাদী তরুণ ব্যবসায়ী নূর মোহাম্মদ শাহেদ পরিবার নিয়ে বাজার শেষে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে বাড়ি ফিরছেন। এ সময় অতর্কিত কয়েকজন এসে শেখ হাসিনার বিরুদ্ধে কেন মামলা করা হয়েছে জানতে চেয়ে তাকে ধস্তাধস্তি করে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। কিছু সময় পর ছোটপুল জেলা পুলিশ লাইনসে গাড়িটি স্পিড ব্রেকারে গতি কমালে কৌশলে নেমে পড়েন শাহেদ। পরে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মেডিকেলে পাঠায়। চিকিৎসা শেষে ভুক্তভোগী শাহেদ থানায় গেলে মামলা নিতে অস্বীকৃতি জানায় হালিশহর থানা পুলিশ। পরে তিনি চট্টগ্রাম আদালতে 3 জনকে প্রধান আসামি ও অজ্ঞাতনামা আরও 42 জনের বিরুদ্ধে মামলা করেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান শাহেদ। 40-42 জন মানুষ আমাকে আসি ঘেরাও দিয়ে ধরে এবং আমাকে বলে যে আপনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেন মামলা করেছেন এবং আপনাকে আমরা বারবার না করেছি বিভিন্নভাবে। এরপরে তারা কি করে এক পর্যায়ে বলে আপনার সাথে আমাদের কথা আছে, এদিকে আসেন। আমাকে এক সাইডে নিতে যায়, তখন আমার ফ্যামিলি এবং আমার গাড়ির ড্রাইভার আমাকে যেতে দেয় না। তখন তারা আমাকে কি করে, আমার গাড়িতে যখন আমি উঠতে চাই জোর জবরদস্তি করে আমাকে ওদের একটি প্রাইভেট কার নিয়ে আসে, ব্লু কালারের, ওই প্রাইভেট কারে তুলে। 1 জানুয়ারি মামলাটা আমলে নিয়ে সিআইডিকে তদন্তের জন্য নির্দেশ দেন আদালত। এই মামলাটা অপহরণের ধারায় হয়েছে এবং হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরছে এবং চাঁদা দাবি করছে। এগুলো বিজ্ঞ আদালত বিশ্বাসযোগ্য হয়ে তদন্তের জন্য সিআইডি চট্টগ্রামকে প্রেরণ করেন। সিআইডি সঠিকভাবে তদন্ত করে আগামী 18/3/25 মধ্যে বিজ্ঞ আদালতে সুষ্ঠু তদন্তের একটা রিপোর্ট দাখিল করবেন বলে আমরা আশা করি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করায় গেল 9 সেপ্টেম্বর শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ সহ 115 জনের বিরুদ্ধে আদালতে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেছিলেন শাহেদ। নিউজ ডেস্ক, দেশ টিভি।